চলো চলো তাড়াতাড়ি চলো। সবাই ছবি তুলে শেষ করলো। রিফাপু ও আমি একসাথে হেসে উঠলাম আতিফার কথা শুনে। আসলে একটা পাকনা বুড়ি। ওর গাল টেনে হাসতে হাসতে বললাম, হ্যাঁ চলো চলো, সবাই ছবি তুলে শেষ করে ফেললো। রিমিয়াপুর কাছে যেতেই ক্যামেরাম্যান আমাদেরকে বসতে বললেন রিমিয়াপুর পাশে। বসে পড়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিভিন্ন স্টাইলে ছবি তোলার হিড়িক। একের পর এক ছবি তুলেই যাচ্ছেন ক্যামেরাম্যান, আর সেই সাথে পাশে আর একজন ভিডিও করছেন পুরো হলুদের অনুষ্ঠানের। তাসফি ভাইয়া এসে উপস্থিত হতেই তাকেও আমাদের পাশে দাঁড়াতে বলল রিমি আপু। এতে কোনো প্রকার দ্বিমত না করে আমার পাশে এসে দাঁড়িয়ে পড়লেন তিনি। খানিকটা অবাক হলেও প্রকাশ করলাম না। আরো কিছুক্ষণ ছবি তোলার পর সরে আসলাম রিমি আপুর পাশ থেকে। সাথে সাথে রিমি আপুর বিশাল বান্ধবীর দল জায়গা করে নিল আপুর আশেপাশে। তাদের দেখে চলে আসতে লাগলেন তাসফি ভাইয়া। তখনই একটা আপু বলে উঠলো, যাচ্ছেন কেন, আমাদের সাথেও কিছু ছবি তুলতে পারেন, মাইন্ড করবো না বলেই লাজুক হাসলো আপুটা। মনে হয় ওনার উপর ক্রাশ নামক বাসটা খেয়েই বসেছে। সাথে সবগুলো আপুও সায় দিল ওই আপুটার কথায়। তারাও চাচ্ছে ওনাদের সাথে ছবি উঠার তাসফি ভাইয়া। সহসায় কপাল কুঁচকে গেল আমার। কেমন মেয়ে ভাবা যায়, একটা সুন্দর ছেলে দেখলেই তাদের সাথে ছবি তোলার জন্য অফার করে বসে। তাসফি ভাইয়ার দিকে তাকিয়ে দেখি আবার ওনার সে বিখ্যাত মার্কা বাঁকা স্টাইলের হাসি। এবার মেয়েগুলো হয়তো একবারে শেষই হয়ে যাবে হাসিটা দেখে। আপুগুলো হয়তো ভেবেই নিল উনি রাজি হবেন, কিন্তু সবাইকে অবাক করে বলে উঠলেন, সরি আপু, এতক্ষণ তো অনেক ছবি তুললাম, এখন আর মুড নাই। এসব ছবি তোলার আলো টালো আবার আমার একদম সহ্য হয় না। যখন ভালো লাগবে তখন তুলবো আপনাদের সাথে। আপুগুলোর মুখগুলো বেলুনের ন্যায় চুপসে গেল যেন। তাদের দেখে মনে মনে হাসলাম আমি। ঠিক এমনটাই আশা করেছিলাম ওনার থেকে। উফ, যা দিল না, একেবারে ঠান্ডা মাথায় বাস যাকে বলে। কিন্তু আপুগুলোকে দেখে মায়াও হলো আমার। কি হতো একটা ছবি তুললে, কত আশা করেছিল আপুগুলো। উনি আসলে একটা বজ্জাত মানুষ। ফটো সেশনের পালা শেষ হলো আরো মিনিট 20 পর। তারপর শুরু হলো আপুকে হলুদ ছোঁয়ানোর পালা। প্রথমেই বড় চাচা ও বড় মা হলুদ ছোঁয়ালেন আপুকে। তারপর আব্বু আম্মু, ফুপি ফুপা, কাকু চাচিরা সহ মুরব্বীরা শেষ করলেন আপুকে হলুদ ছোঁয়ানো। তারপর শুরু হলো আমাদের পালা। আস্তে আস্তে সবাই একটু একটু করে রিমি আপুকে হলুদের ছোঁয়া দিতে লাগলো। আপুকে হলুদ ছোঁয়ানো শেষ করে একটা চেয়ারে বসে পড়লাম কাজিন দলের সাথে। আতিফাকে সেই কখন নিয়ে গেছে তাসফি ভাইয়া চকলেটের লোভ দেখিয়ে। রিফাপও বাসার ভেতরে গেছে কিছু একটা আনতে, তাই বাকি কাজিনদের সাথে আড্ডা দিতে লাগলাম। কিছুক্ষণ পরেই শুরু হবে নাচ গান। হঠাৎ হাতের ফোনটা বেজে উঠলো। ঠিক চিনতে পারলাম না ভেসে ওঠা নাম্বারটা। রিসিভ করবো কিনা করবো ভাবতেই কেটে গেল। পর মুহূর্তে আবারও বেজে উঠলো। ভাবলাম হয়তো পরিচিত কেউ। রিসিভ করে হ্যালো বললেও কাজিনদের হইচয়ে অপর পাশের কোনো কথাই আর কানে আসলো না। তাই চেয়ার ছেড়ে উঠে এগিয়ে গেলাম কিছু দূর। রূপালী রঙের ঝলমলে চাঁদটা না উঠায় চারদিক অন্ধকারে ছেয়ে আছে। লাইটিং এর আলো যত দূরে পৌঁছেছে ঠিক তত দূরেই আলোকিত হয়ে আছে। ফোনটা কানে নিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূরে এসে দাঁড়ালাম। হ্যালো হ্যালো বললেও কোনো শব্দ আসলো না অপর পাশ থেকে। ফোনটা সামনে নিয়ে দেখলাম লাইনটা কেটে গেছে কিনা, কিন্তু না, লাইন তো আছে। বুঝতে পারলাম হয়তো কেউ মজা করার জন্য এমনটা করছে। আবারও কানে নিলাম ফোনটা। কিছু তিক্ত ভাষা বলার জন্য মুখ খুলতেই হঠাৎ অনুভব করলাম আমার গালে ঠান্ডা হাতের স্পর্শ। কেঁপে উঠলাম আমি। মুখ ফুটে কিছু বলার সাহস হারিয়ে ফেললাম এক নিমিষেই। শুধু বুঝতে পারলাম একটা শক্ত শীতল হাত বিচরণ করছে আমার ডান গালে। 20 থেকে 25 সেকেন্ড পর হাতটা সরে গেল আমার গাল থেকে। এতক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকলেও কাঁপা কাঁপা হাতে ফোনের ফ্ল্যাশ জ্বালালাম হাতের মানুষটাকে তা দেখার জন্য। পেছনে ফিরে তাকিয়ে আরো চমকে গেলাম। গলাটা শুকিয়ে গেল ফট করে। এক মুহূর্তে এক ফোঁটা পানির ভীষণ রকমের প্রয়োজন ছিল আমার। না, আর কিছুতেই এখানে থাকা সম্ভব না। আর 1 সেকেন্ড থাকলে হয়তো আমি আজকে শেষ। গায়ের সর্বশক্তি দিয়ে ছুটতে লাগলাম বাসার দিকে।